হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাইন ভাইয়া। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্র পরিবেশ রসায়নের 2 নম্বর লেকচার নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আজকের আমাদের টপিক হচ্ছে যে গ্যাসীয় সূত্রের নিয়ামকের একক সমূহ। আমরা বহুদিন লাস্ট যে ক্লাসটা বায়ুমণ্ডল সম্পর্কে পড়েছি, আজকে আমরা তার পরের ক্লাসে আসবো। ওকে, দেখো ভাইয়া, গ্যাসীয় সূত্রের নিয়ামক সমূহ নিয়ামক সমূহ। গ্যাসীয় সূত্রের নিয়ামক চারটি। গ্যাসীয় সূত্রের নিয়ামক কয়টি ভাইয়া? চারটি। কি কি দেখো? এক নাম্বার, আয়তন। 2 নাম্বার চাপ। 3 নাম্বার হচ্ছে তাপমাত্রা। 4 নাম্বার হচ্ছে মোল সংখ্যা, কারণ কেমিস্ট্রিতে সবকিছু প্রয়োগ করে মোল দিয়ে। তো এখানে দেখো ভাইয়া যে আয়তন ভি দ্বারা প্রকাশ করা হয়, চাপকে পি প্রেসার, তারপর টেম্পারেচারের টি, এবং মোল সংখ্যার প্রকাশ করা হয় এন দ্বারা। এই যে চারটা নিয়ামক দেখতেছো তোমরা, এই চারটা নিয়ামকের যে কোনো দুটিকে স্থির রেখে বাকি দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করার নামে হচ্ছে গ্যাসীয় সূত্র। কি বললাম? যে এই চারটি নিয়ামকের যে কোনো দুটিকে স্থির রেখে বাকি দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করাকে গ্যাসীয় সূত্র বলে। আমি কি বললাম ভাইয়া? দেখো, এই যে চারটি নিয়ামক রয়েছে, এই চারটি নিয়ামকের যে কোনো দুটিকে স্থির রেখে বাকি দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করাকে বলা হচ্ছে গ্যাসীয় সূত্র। তাহলে গ্যাসীয় সূত্র হচ্ছে কি? এই গ্যাসীয় নিয়ামকগুলো রয়েছে, এই নিয়ামকের দুটাকে যদি স্থির রাখে, যেমন তোমরা দেখো সবাই জানো বয়েলের সূত্র। বয়েলের সূত্র যদি আমরা তাপমাত্রা এবং মোল টি আর এন স্থির রাখি, সম্পর্ক ভি এর সাথে পি এর। চার্লসের সূত্রে চাপ স্থির, যদি চাপ আর মোল স্থির রাখি, ভি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে চার্লস সূত্র। এই চারটা নিয়ামকের আমরা যে কোনো দুটিকে স্থির রেখে বাকি দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করার নামই হচ্ছে কি সূত্র ভাইয়া? গ্যাসীয় সূত্র। তাহলে আমরা প্রথমত এখন যেটা পড়বো, এই যে নিয়ামকগুলো পাচ্ছি, এই নিয়ামকগুলো একক সম্পর্কে জানবো। নিয়ামকের একক সমূহ। নিয়ামকের একক সমূহ। নিয়ামকের কি কি একক রয়েছে দেখো। প্রথমত আমরা এক নম্বর যেটা পড়বো সেটা আয়তন একক সমূহ। আয়তনের একক সমূহ। আচ্ছা ভাইয়া, আমরা যদি আয়তন একক পড়তে হয়, তাহলে আয়তন একক আমরা আয়তন কোনটাকে বলে বলো তো? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকতে হবে। তাহলে আমরা যেটা ঘনক বস্তু নিই ভাইয়া, তাহলে দেখো আমরা যদি একটা ঘনক বস্তু নিই, তাহলে সেক্ষেত্রে কেমন হবে? এই হচ্ছে আমাদের একটা
ঘনক বস্তু। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা ঘনক। তো এই ঘনক যদি হয়, এর দৈর্ঘ্য ধরো 1 মিটার ভাইয়া, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আমরা আয়তন সমান কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ উচ্চতা। তাহলে এটার আয়তন কত হবে ভাইয়া বলো তো? এর আয়তন হচ্ছে 1 মিটার কিউব। তো আমি যদি এরকম একটা চৌবাচ্চা বানাই ভাইয়া, ধরো দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার আর উচ্চতা 1 মিটার, একটা বক্স বানালাম, একটা ঘর বানালাম। তো ওই জায়গাটা যদি আমরা পানি দ্বারা পূর্ণ করি, এখানে যদি আমরা পানি দ্বারা কি করি? পূর্ণ করি। দেখো, পানি দ্বারা যদি পূর্ণ করে দেওয়া হয় এই জিনিসটা, পুরো পাত্রটাকে, সেখানে পানি ধারণ করবে হচ্ছে 1000 লিটার। তার মানে আমরা বলতে পারি 1 মিটার কিউব সমান 1 মিটার কিউব সমান 1 মিটার কিউব সমান 1000 লিটার। এই জিনিসটা পড়ানোর জন্য ঘনক বস্তু আমি আগে বোঝানো হলো যে আমরা এমন একটা বস্তু যদি আঁকাই, ঘনক বস্তু যার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতা 1 মিটার, এই টাইপের একটা বস্তুকে আমরা যদি পানি দ্বারা পূর্ণ করি, উপরতে পানি ঢেলে দিই, পানি দ্বারা পূর্ণ করলে পুরো এই বস্তুটা ভর্তি হওয়ার সময় তার আয়তন হয় কত? 1000 লিটার। তার মানে বলতে পারি 1 মিটার কিউব সমান কি ভাইয়া? 1000 লিটার। 1 মিটার কিউব সমান কত হচ্ছে ভাইয়া? 1000 লিটার। আসলে কি বুঝতে পেরেছো? এখন আমরা এই ঘন বস্তুটাকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করব। সে আমরা কিভাবে কি চেঞ্জ করব? দেখো ভাইয়া, যে এককগুলো চেঞ্জ যদি করি, তো 1 মিটারকে আমরা যদি ডেসিমিটারে নিয়ে যাই, তুমি সবাই জানো হয়তো যে 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার ভাইয়া। আচ্ছা, ওকে ফাইন। 10 ডেসিমিটার তার উপরে কিউব সমান সমান 1000 লিটার। খুব মনোযোগ সহকারে দেখো, তার মানে আমরা কি পেতে পাচ্ছি ভাই? এখানে 1000 ডেসিমিটার কিউব সমান 1000 লিটার। 1000 ডেসিমিটার কিউব সমান সমান 1000 লিটার। তার মানে কি দেখো, যাহাই ডেসিমিটার কিউব তাহাই লিটার। সো আমরা বলতে পারি 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার। তার মানে যাহাই ডেসিমিটার কিউব তাহাই কিন্তু লিটার। লিটারকে আমরা ডেসিমিটার কিউব দ্বারা প্রকাশ করতে পারি। আচ্ছা, ওকে ফাইন। তাহলে 1 মিটার কিউব সমান আমরা পেলাম 1000 লিটার, আবার 1 মিটার কিউব সমান আমরা পাচ্ছি 1000 ডেসিমিটার কিউব। আচ্ছা, তার পরবর্তীতে আমরা যদি আগাই তা আরো সহজে বুঝতে পারবো ভাইয়া। দেখো, আমরা এই মিটার কিউবটাকে দেখো 1 মিটার কিউব আমরা পাইলাম কি? 1 মিটার কিউব সমান 1000 লিটার। আচ্ছা, মিটার কিউবকে যদি আমরা কি করি ভাইয়া? সেন্টিমিটারে প্রকাশ করি। 1 মিটার সমান সমান কিন্তু 100 সেন্টিমিটার, এবং তার উপরে কি আছে ভাইয়া? কিউব। দেখো, তার উপরে কি আছে? কিউব। সমান সমান আমরা পাইলাম কি বলতো? 1000 লিটার পাইলাম ভাইয়া। আচ্ছা, ওকে ফাইন। তোমরা একটু লক্ষ্য করো, এই জায়গাটাতে আমরা কি পেলাম? এই যে কোনো কিছু পাওয়ার থাকা মানে কি গুণ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার কিন্তু 6, 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব, 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব সমান সমান 1000 লিটার। 10 টু দি পাওয়ার কি 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব সমান সমান হচ্ছে ভাইয়া 1000 লিটার। আমি উভয় পক্ষ থেকে যদি 1000 1000 মার্কেট আউট করে দিই, তাহলে থাকছে কি? এখানে দেখো, অতএব 1000 সেন্টিমিটার কিউব সমান 1000 সেন্টিমিটার কিউব সমান আমরা পাচ্ছি কি? দেখো, 1000 সেন্টিমিটার কিউব সমান সমান এখানে হচ্ছে 1 লিটার। কি লিটার হচ্ছে ভাইয়া? 1 লিটার। 1000 সেন্টিমিটার কিউব সমান, তাহলে আমরা পাচ্ছি এখানে 1 লিটার। তার মানে এই জায়গাটা তুমি দেখো, এবং আমরা সবাই জানি 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব হয়, আবার ওই 1 লিটার সমান সমান কিন্তু 1000 ml হয়। দেখো, 1 লিটার সমান সমান 1000 ml হয়। তাহলে 1 লিটার সমান সমান যদি 1000 সেন্টিমিটার কিউব হয়, তাহলে 1 লিটার সমান সমান 1000 ml হয়। তার মানে আমি বুঝতে পারতেছি যে যাহাই সেন্টিমিটার কিউব, কথা বুঝো ভাইয়া, যাহাই সেন্টিমিটার কিউব তাহাই কিন্তু ml, আর তাহাই হচ্ছে ভাইয়া সিসি। সিসি মানে কিউবিক সেন্টিমিটার কিউব, কিউবিক সেন্টিমিটার। সি সি মানে কিউবিক সেন্টিমিটার। এই যে তোমরা হয়তো বাইক দেখো না, যে 100 সিসি বাইক, 150 সিসি বাইক, এই বাইকের সিসিটা বোঝানো হচ্ছে তার পিস্টনের আয়তন। তো এখানে সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, আর কিউবিক সেন্টিমিটার আর সেন্টিমিটার কিউব আর এমএল তিনটা একই জিনিস। তার মানে আমরা এই দুটো পয়েন্ট খুব ভালোভাবে মনে রাখবো ভাইয়া। যাহাই লিটার তাহাই ডেসিমিটার কিউব, যাহাই এমএল তাহাই হচ্ছে কি সেন্টিমিটার কিউব। কারণ আমরা এই দুটো জানলে বাকি সম্পর্কগুলো মোটামুটি আমরা অটোমেটিক বের করতে পারছি। আচ্ছা, ওকে ফাইন। আমরা পুরো টার্মটা এবার একটু দেখার ট্রাই করি ভাইয়া, তাহলে আরো সহজে বুঝতে পারবো। যে পুরো টার্মটা যেটা আমরা শিখলাম, যে 1 মিটার কিউব সমান 1000 লিটার শিখলাম ভাইয়া আমরা সব ফার্স্টে। আচ্ছা, ওকে ফাইন। এই জায়গাটা শিখেছি আমরা। এবং আবার এই তারপরে দেখো যে 1000 লিটার সমান 1000 ডেসিমিটার কিউব, তার মানে যাহাই লিটার তাহাই যদি ডেসিমিটার কিউব হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা হবে 1000 ডেসিমিটার কিউব। এবং তুমি দেখো যে
আমরা 1 মিটার কিউব সমান 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব পাইছি, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 মিটার কিউব সমান 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, যাহাই সেন্টিমিটার কিউব তাহাই কিন্তু ml, আমরা সমান সমান লিখতে পারি 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 হচ্ছে সিসি এবং 10 টু দি পাওয়ার 6 ml, 10 টু দি পাওয়ার 6 কি হবে ml। তাহলে পুরো টার্মটাতে আমরা যেটা পাইতেছি ভাইয়া দেখো যে 1 মিটার সমান সমান কি 1000 ডেসিমিটার কিউব সমান সমান হচ্ছে কি 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব, এটা 6 সিসি আর এটা 6 ml, কারণ সেন্টিমিটার কিউব সিসি ml একই, ডেসিমিটার কিউব লিটার একই, 1 মিটার কিউব সমান আমরা সবগুলো পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের আয়তনের এককের কনভার্টেশন ভাইয়া। এবং এই আয়তনের এককগুলো আমরা জানলাম, শুধু আমরা দুটো পয়েন্ট মনে রাখবা, যাহাই সিসি তাহাই সেন্টিমিটার কিউব তাহাই ml, এবং যাহাই লিটার তাহাই ডেসিমিটার কিউব। এবং আমরা যদি 1 মিটার কিউব বানাই, মানে একটা চৌবাচ্চা বানাই, দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার, তাহলে সেটা হবে কি সেখানে আমরা পানি দ্বারা যদি পূর্ণ করি, সেই জায়গায় 1000 লিটার পানি ধারণ করবে। তাহলে তুমি যদি খালি ভাইয়া মুখস্থ না করে, আমি যে সাইন ভাই তোমার যে কথাটা বলতেছি, তুমি সেটা শুধু মনে রাখো যে যাহাই লিটার তাহাই ডেসিমিটার কিউব, যাহাই সিসি তাহাই ml তাহাই সেন্টিমিটার কিউব, এই দুটো পয়েন্টের উপর ভিত্তি করে তুমি অটোমেটিক অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, আমাদের এটা কিন্তু খুবই খুবই ম্যাথ করার সময় প্রচুর কাজে লাগবে, এই জন্য আমি এটা গুরুত্ব সহকারে একটা লেকচারে বুঝাচ্ছি আমি তোমাদের। এবার চলে আসবো আমরা ভাইয়া চাপের একক সমূহ। কিসের একক সমূহ ভাইয়া? চাপের একক সমূহ। চাপের একক সমূহ। আচ্ছা, আমরা ফার্স্টে যেটা চলে যাব, চাপের একক কি? তো বায়ুমণ্ডলের চাপ আমরা তো সবাই জানি। তো চাপের একক যদি আমরা এক বায়ুমণ্ডলের চাপ নিই, 1 অ্যাটমসফিয়ার, তো এটা 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 অ্যাকচুয়ালি 1 অ্যাটমসফিয়ার কিভাবে হয়েছে আমরা গত ক্লাসে বুঝাইছিলাম তোমাদের, যে আমাদের সমুদ্র পৃষ্ঠ অক্ষাংশের সাথে 45 ডিগ্রি কোণে গভীর সমুদ্রতে যেখানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুমণ্ডল সমুদ্র পৃষ্ঠকে যে প্রেসারটা করতেছে, বা বায়ুমণ্ডলটা সমুদ্র পৃষ্ঠকে যে চাপটা প্রয়োগ করতেছে, ওই চাপটা ধরে নেওয়া হয়েছে 1 অ্যাটমসফিয়ার। এই 1 অ্যাটমসফিয়ার সমান আমরা জানি ভাইয়া যে 760, ওটাই ফরাসি বিজ্ঞানীরা যে পারদ চাপ থেকে নয় 760 মিলিমিটার পারদ চাপ, 760 মিলিমিটারের পারদ যে পরিমাণ চাপ ক্রিয়েট করে তা 1 অ্যাটমসফিয়ারের সমান। তাহলে এটা লিখতে পারি 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার পারদ চাপ। আচ্ছা, এটা মিলিমিটার পারদে আছে, আমরা চাইলে এটাকে সেন্টিমিটার বানাতে পারি। কথা হচ্ছে ভাইয়া, মিলিমিটার কিন্তু সেন্টিমিটার বানাতে হয়, আমরা কি করি 10 দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে দেখো 76 সেন্টিমিটার পারদ চাপ। আমরা যদি এটাকে মিটারে নিয়ে আসতে চাই ভাইয়া, এটাকে মিটারে নিয়ে আসতে চাইলে কি হবে দেখো, যে মিটার নিয়ে আসলে 0.76 মিটার পারদ চাপ, 0.76 মিটার পারদ চাপ। তাহলে তুমি দেখো ভাইয়া 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার পারদ চাপ, এটা 76 সেন্টিমিটার পারদ চাপ এবং 0.76 মিটার পারদ চাপ। এই হচ্ছে 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল। এবার আমরা চলে আসবো ভাইয়া, তুমি দেখো যেটা 1 অ্যাটমসফিয়ার সমান পেয়ে গেলাম, এবং 1 ATM সমান আমরা আবার কি করতে পারি দেখো, যে 1 ATM সমান কত কি হতে পারে। 1 ATM সমান আমরা জানি কি যে 101.325 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল হতে পারে ভাই। হ্যাঁ, তোমরা মনে করছো ভাই যে আপনি কিউব কি দরকার ছিল, 101 325 প্যাসকেল লিখলেই তো হয়। হ্যাঁ, এটা হয়, কারণ এটা পয়েন্ট উঠাই দিলে 1000 দিয়ে গুণ দিলে পয়েন্টটা উঠে যাবে। তো এটা করার কারণ আছে, কারণটা তোমরা বুঝতে পারবে। দেখো যে কারণটা হচ্ছে এরকম, যে আমি যদি এই যে 10 টু দি পাওয়ার 3 মানে কি বুঝায় রে ভাইয়া, কিলো না? তোমরা ফেসবুক বা ইউটিউবে তো বুঝো ভালো করে এটা, যে 1K লাইক, 1K ভিউ, কে মানে কি বুঝায় হাজার। তো আমি এখানে 1000টা উঠাই দিলে কি হয়, 101.325 আমরা লিখতে পারি ভাইয়া কিলো প্যাসকেল। কি লিখতে পারি ভাইয়া? কিলো প্যাসকেল। কথাটা বুঝো। তাহলে এখানে হচ্ছে কি 1 অ্যাটমসফিয়ার সমান আমরা পাচ্ছি 760 মিলিমিটার পারদ চাপ এবং হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ, 0.76 মিটার পারদ চাপ। আবার তুমি দেখো আমরা 1 অ্যাটমসফিয়ার সমান প্যাসকেলে যদি নিয়ে যাই, তো প্যাসকেলের ক্ষেত্রে পাচ্ছি 101.325 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল। আচ্ছা ওকে ফাইন, এটা কিলো প্যাসকেল। একটা জিনিস মাথায় রাখবা, তোমরা সবাই জানো পি সমান ভাইয়া এফ বাই এ। পি এর একক যদি প্যাসকেল হয়, এফ এর একক হচ্ছে নিউটন আর এ এর একক হচ্ছে মিটার স্কয়ার, তাহলে প্যাসকেল সমান হয় নিউটন পার মিটার স্কয়ার। তোমরা ফিজিক্সে পড়ে থাকার কথা ভাইয়া, যাহাই প্যাসকেল তাহাই কিন্তু নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমাদের যদি 1 অ্যাটমসফিয়ার সমান
এত প্যাসকেল হয়, আমরা এটাকে নিয়ে আসতে পারি 101.325 × 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে যাহাই প্যাসকেল তাহাই কিন্তু হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান এগুলো সবগুলো হতে পারে কি কি হতে পারে দেখো, 1 অ্যাটমসফিয়ার আমাদের হতে পারে কি 760 মিলিমিটার পারদ-চাপ, আবার 1 অ্যাটমসফিয়ার সমান হয় 76 সেন্টিমিটার পারদ-চাপ, আবার ওই 1 অ্যাটমসফিয়ার সমান 0.76 মিটার পারদ-চাপ, আবার তুমি দেখো 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে কি 101.325 প্যাসকেল, আবার তুমি এখানে দেখো লক্ষ্য করো 101.325 কিলো প্যাসকেল। আচ্ছা ওকে ফাইন। এবং আমরা যদি নিউটন পার মিটার স্কয়ার নিয়ে আসি এটাকে এক এটিএম সমান 101.325 নিউটন পার মিটার স্কয়ার। ওকে ফাইন। আবার আমরা একটা জানি কি 1 অ্যাটমসফিয়ার, আমরা সবাই জানি বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটারে। বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কিসে ভাইয়া? ব্যারোমিটারে। তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 1 BA বার, 1 বার। যাহাই অ্যাটমসফিয়ার তাহাই হচ্ছে ভাইয়া বার, ব্যারোমিটারের একক হচ্ছে বার। তাহলে যাহাই অ্যাটমসফিয়ার তাহাই হচ্ছে বার। এছাড়াও আমরা চাপের যে এককটা পেতে পারি ভাইয়া, আবার 1 অ্যাটমসফিয়ার সমান কি হতে পারে দেখো 760 TOR টর। তার মানে একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে, যে এই জায়গাটা তুমি দেখো যে 1 এটিএম সমান 760 মিলিমিটার পারদ-চাপ হচ্ছে, আবার এই পয়েন্টটাতে সেম 1 অ্যাটমসফিয়ার সমান 760 টর হচ্ছে। তার মিনিং কি দাঁড়ালো, যাহাই মিলিমিটার পারদ-চাপ তাই হচ্ছে TOR টর। তার মানে 1 মিলিমিটার পারদ-চাপ সমান 1 মিলিমিটার পারদ-চাপ সমান 1 টর। তাহলে 1 অ্যাটমসফিয়ার যদি 760 মিলিমিটার পারদ-চাপ হয়, 1 অ্যাটমসফিয়ার যদি 760 মিলিমিটার পারদ-চাপ হয়, তাহলে ওখান থেকে বলতে পারি আমরা 1 অ্যাটমসফিয়ার সমান 760 কি হতে পারে ভাইয়া? টর হতে পারে। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এগুলো হচ্ছে সবগুলো ভাইয়া চাপের একক। চাপের একক আমরা কি কি পেলাম? অ্যাটমসফিয়ার, মিলিমিটার পারদ-চাপ, সেন্টিমিটার পারদ-চাপ, মিটার পারদ-চাপ, প্যাসকেল, কিলো প্যাসকেল, নিউটন পার মিটার স্কয়ার, বার এবং টর। এবং সবগুলো পরস্পর রূপান্তরকরণ আমরা জানলাম। যখন তুমি এটিএম কে প্যাসকেল করতে চাইবা তখন এই মানটা দ্বারা গুণ করবা, আর যদি প্যাসকেল থাকে তাহলে এই মানটা দ্বারা আমরা কি করব? ভাগ করব। সেম ভাবে যদি এটিএম কে কিলো প্যাসকেল করতে হয় তাহলে এই 101.325 দ্বারা গুণ করব। যদি কোনো ম্যাথে কিলো প্যাসকেলকে আমার কি করতে হয়? এটিএম করতে হয়, সেক্ষেত্রে আমরা কিলো প্যাসকেলকে এটা দ্বারা ভাগ করব। এই মানটা দ্বারা ভাগ করলে সেটা অটোমেটিক কিসে কনভার্ট হয়ে যাবে ভাইয়া? অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে যাবে। আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা যেটা করব, সামনে আবারও ট্রাই করি। তাহলে আমরা আয়তন একক শিখলাম, চাপের একক শিখলাম, এবার আমরা শিখবো হচ্ছে ভাইয়া তাপমাত্রা একক। ওকে দেখো, তাপমাত্রা একক সমূহ তাপমাত্রা একক সমূহের মধ্যে যেটা আসছে ভাইয়া সেটা দেখো, যে সেটা কি হচ্ছে, যে তাপমাত্রা একক আমরা কি করি ক্যালভিন এবং সেলসিয়াসে নিয়ে আসতে পারি। তো দেখো সবাই ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 273 ক্যালভিন। তার মানে হচ্ছে কি আমরা যদি সেলসিয়াস স্কেলকে ক্যালভিন স্কেল নিতে চাই তাহলে 273 যোগ করতে হবে। এটা কিন্তু 0 ডিগ্রি সমান 273 ক্যালভিন। ভাইয়া মনে রাখো, এখানে ভুল করিও না ভাই, অনেকে ভুল করে বসে থাকতে পারে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস সমান কি হবে ভাইয়া? 1 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 1 + 273 যোগ করলে হয় 274 ক্যালভিন। 274 কি হলো ভাইয়া? ক্যালভিন। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 274 ক্যালভিন, 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 273 ভাইয়া ক্যালভিন। আশা রাখি বিষয়টা বুঝতে হবে। তাপমাত্রা একক। এবার চলে আসবো আমরা হচ্ছে ভাইয়া মোল সংখ্যার একক, লাস্ট ওয়ান। আমরা 4 নম্বর যে পয়েন্ট, এটা ছিল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে মোলের একক সমূহ। মোলের এককগুলো কি কি দেখো, মোলের একক সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা তুমি লক্ষ্য করো ভাইয়া, যে মোলকে আমরা কি কি করতে পারি। কেমিস্ট্রির সকল কিছু পড়ায় মোল দিয়ে ভাইয়া। তাহলে 1 মোল, তো তোমরা সবাই জানো 1 মোল ইকুয়াল টু কি হতে পারে? মোল ইকুয়াল টু হচ্ছে, যদি অণু হয় তাহলে এটা বসবে গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর, বা পরমাণু হলে গ্রাম
মানবিক ভর। অণু হলে গ্রাম আণবিক ভর, আর পরমাণু হলে গ্রাম পারমাণবিক ভর। এটা হচ্ছে কি মোলের। তাহলে যেমন তুমি দেখো, তুমি যদি 1 মোল, তুমি কি রাখো ভাইয়া, যে তুমি যদি এই জায়গাতে 1 মোল কার্বন রাখো, কার্বন একটা পরমাণু, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে 12 গ্রাম। শুধু 12 বললে কিন্তু হবে না, শুধু যদি বলা হয়, তোমাকে প্রশ্ন করা হয় কার্বনের পারমাণবিক ভর কত, তখন কিন্তু শুধু 12 হবে অবলিক 12 AMU বলতে পারবা, 12 গ্রাম কিন্তু বলতে পারবে না। কথাটা ভালো করে বুঝো। কার্বনের যদি বলা হয় যে পারমাণবিক ভর কত, অ্যান্সার হবে শুধু 12 অথবা 12 AMU। যখন তোমাকে কোশ্চেন করা হবে ভাইয়া 1 মোল কার্বনের ভর কত, আমার কথাটা বুঝো, যখন তোমাকে কোশ্চেন করা হবে 1 মোল কার্বনের ভর কত, তখন তোমার অ্যান্সার হবে 12 গ্রাম। আচ্ছা, যদি তোমাকে আমি কোশ্চেন করি ভাইয়া 1 মোল কার্বন ডাই অক্সাইড, 1 মোল কার্বন ডাই অক্সাইডের 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত? আচ্ছা, 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর যখন চলে আসছে, কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে 44, তখন হয়ে যাবে 44 গ্রাম। আর যদি তোমাকে শুধু কোশ্চেন করা হয় যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত, তখন তোমার অ্যান্সার হবে শুধুমাত্র কি ভাবে বলো তো, তখন অ্যান্সার হবে শুধুমাত্র হচ্ছে 44। কিন্তু যখন তোমাকে কোশ্চেন করা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত, 44। আর যদি প্রশ্ন করা হয় এরকম 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত, তখন হবে 44 গ্রাম। তার মানে তুমি যখন আণবিক ভর বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করবা, তখন সেটা মোলের বেসিক ধারণাটুকু দিতে পারে। তাহলে আমাদের আণবিক ভরটা কিন্তু মোল না, যখন আণবিক ভরকে গ্রামে প্রকাশ করবো তখন সেটা 1 মোলের ভর বোঝাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া এই যে মোলের যে ধারণাটা পাইলাম আমরা, তো যে কোনো ভরকে, অণু বা পারমাণবিক ভরকে আমরা সবাই জানি আণবিক বা গ্রাম পারমাণবিক ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা। তাহলে যে কোনো সংখ্যা মোলকে, ভরকে যদি মোল করতে হয়, যে কোনো ভর ডাব্লু কে আমরা যদি বড় হাতের এম আণবিক ভর দ্বারা ভাগ করি, তাহলে মোলের একটা ধারণা পেতে পারি। তাহলে আমরা মোলের সাথে কিন্তু দেখো ভরের একটা সম্পর্ক তৈরি করে ফেললাম। যে কোনো মোলকে যদি ভরে কনভার্ট করতে হয়, অণু থাকলে গ্রাম আণবিক এবং পরমাণু থাকলে গ্রাম পারমাণবিক দ্বারা ভাগ করলে মোল পেয়ে যাব। এছাড়াও যদি যে কোনো ভরকে আমরা মোল নিয়ে আসতে চাই, তাহলে তার আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল পাবো। যেমন তুমি দেখো যে 1 মোল সমান কিন্তু 12 গ্রাম, কথাটা বুঝো, 1 মোল সমান সমান কিন্তু 12 গ্রাম। এখন আমি তুমি যদি কোশ্চেন করি ভাইয়া যে 60 গ্রাম কার্বন সমান কত মোল, তুমি কি করবা, 60 কে 12 দ্বারা ভাগ করবা, কারণ যেহেতু 1 মোলের ভর 12, যেহেতু 1 মোলের ভর 12, তাহলে 60 কে আমরা যদি 12 দ্বারা ভাগ করি তাহলে মোল পেয়ে যাব। এই যে সেম ভাবে দেখো 60 হচ্ছে তার প্রদত্ত ভর, আমরা প্রদত্ত ভরকে যদি তার আণবিক ভর, এম হচ্ছে তার আণবিক ভর, প্রদত্ত ভরকে যদি তার আণবিক ভর দ্বারা ভাগ করি, তাহলে আমরা কিন্তু কি পেয়ে যাবো ভাইয়া, মোল পেয়ে যাবো। তাহলে এম সমান W/M এইচি থেকে পড়ে আসছো। এটা মোলের সাথে আমরা কার গ্রামের সম্পর্ক করলাম, মোলের সাথে ভরের সম্পর্ক করলাম। এবার আমরা মোলের সাথে সংখ্যার সম্পর্ক করব। দেখো ভাইয়া যে মোলের সাথে সংখ্যার সম্পর্ক, তো মোলের সাথে সংখ্যার সম্পর্ক যদি করতে হয়, এক্ষেত্রে আমাদের করণীয় কি? তো দেখো ভাইয়া মোলের সাথে সংখ্যার সম্পর্ক করলে যে কাজটা হবে সেটা হচ্ছে কি, 1 মোল অ্যাভোগাড্রো সংখ্যা সমান নাম্বার অফ এন এ, নাম্বার অফ এ মানে অ্যাভোগাড্রো, নাম্বার অফ অ্যাভোগাড্রো এন এ। তার মিনিং হচ্ছে যে ভাইয়া দেখো 1 মোল ইকুয়াল টু 6.023 10⁻23t। একটা কথা আছে এখানে ভাইয়া, 1 মোল মানে এতটি, কথাটা কেমন? যেমন দেখো 1 হালি মানে তোমরা কি বুঝো ভাইয়া, 1 হালি মানে 4টি। দেখো তোমাকে আমি বললাম হালি মানে কিন্তু 4, পয়েন্টেড, কথাটা মনোযোগ সহকারে বুঝো। যদি তোমাকে আমি কোশ্চেন করি 1 হালি কলা সমান কি, তুমি অ্যান্সার করবা কি 4টি কলা। আবার তোমাকে যদি কোশ্চেন করি 1 হালি কলম সমান কতটি, তো তুমি তখন বলবা কি 4টি কলম। যখন তোমাকে হালিতে কলমে প্রকাশ করছি, তুমি 4টি কলম বলতেছো, কিন্তু কখনোই বলতেছো না 1 হালি কলম সমান 4টি খাতা। অনেকের মাথায় একটা কোশ্চেন আসে না যে ভাইয়া যে 1 মোল অণু মানে ওই এতটি অণু, 1 মোল পরমাণু মানে এতটি পরমাণু। আমরা তো সবাই জানি কয়েকটি পরমাণু দিয়ে তো অণু গঠিত হয়, তাহলে সংখ্যা সমান হয় কিভাবে? এটা অনেকের ঘুরে যে 1 মোল অক্সিজেন অণু মানে অ্যাভোগাড্রো সংখ্যা, 1 মোল অক্সিজেন পরমাণু মানে এতটি। তো আমরা জানি দুটি পরমাণুতে একটা অক্সিজেন অণু হয়, তাহলে সমান সংখ্যা কিভাবে? পয়েন্টেড ভাইয়া, যখন তুমি 1 হালি ডিম বলছো
তখন তুমি 4টি কিন্তু ডিম বলতেছো। যখন তুমি 1 মোল পরমাণু বলছো তখন তুমি ওই নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 10 টু দি পাওয়ার 23টি কিন্তু তুমি কি বলতেছো ভাইয়া? পরমাণু বলতেছো। পরমাণু বললে পরমাণু, অণু বললে অণু। বিষয়টা কিরকম দেখো, তুমি লক্ষ্য করলে বুঝতে পারবা। যখন তুমি 1 মোল অণু বলতেছো ভাইয়া, তখন তুমি বলতেছো 6.023 10 টু দি পাওয়ার 23টি অণু বলতেছো। যখন তুমি 1 মোল অণু বলতেছো তখন ঠিক 6.023 10 টু দি পাওয়ার 23টি কি বলতেছো ভাইয়া? অণু বলতেছো। আবার তুমি দেখো, যখন তুমি বলবা 1 মোল পরমাণু, যখন তুমি 1 মোল পরমাণু বলছো তখন তুমি সেম 6.023 10 টু দি পাওয়ার 23টি তুমি কি বলতেছো ভাইয়া? পরমাণু বলতেছো। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে অণু বললে অণু, পরমাণু বললে পরমাণু। যখন 1 মোল পরমাণু বলছো তখন এতটি কিন্তু তুমি পরমাণু বলতেছো। যখন 1 মোল অণু বলতেছো তখন এতটি আমরা কি বলতেছি? অণু বলতেছি। আবার সেম ভাবে তুমি দেখো যে 1 মোল যখন আয়ন বলতেছো তখন তুমি কিন্তু কি বলতেছো? দেখো 6.023 10 টু দি পাওয়ার 23টি আয়ন বলতেছো। পয়েন্টেড দেখো যে 1 মোল যখন তুমি আয়ন বলতেছো তখন 6.023 10 টু দি পাওয়ার 23টি আয়ন বলতেছো। অণু বললে অণু, পরমাণু বললে পরমাণু, আয়ন বললে আয়ন। তাহলে আমাদের যে কোনো কিছুকে আমাদের যদি সংখ্যা চাই, তাহলে মোলকে সংখ্যা চাইলে নাম্বার অফ কি হয়? অ্যাভোগাড্রো। এখন কথা হচ্ছে কি, এই যে সংখ্যাটাকে আমার কাছে যদি সংখ্যা থাকে আমি মোল নিয়ে আসবো কিভাবে? যেমন তুমি দেখো ভাইয়া 1 ডজন মানে কিন্তু 12টি। তোমাকে যদি কোশ্চেন করি 60টি সমান কয় ডজন, তুমি 60কে কি করবা ভাইয়া? 12 দ্বারা ভাগ করবা। 60কে 12 দ্বারা ভাগ করলে কয় ডজন হয়? 5 হয়। 5 বারং 60, তখন তুমি বলতে পারছো 5 ডজন। কারণ তুমি এই যে 60 সংখ্যাটাকে তুমি 1 ডজন মানে 12টি 12 দ্বারা ভাগ করছো। তাহলে আমাকে যদি যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকে ওই সংখ্যাটাকে মোল করতে হয়, তাহলে আমার এই সংখ্যাটা দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এই নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এই জন্য আমরা লিখতে পারি কি, n সমান যে কোনো সংখ্যা প্রদত্ত n, তাকে আমরা n এ নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? মোল পেয়ে যাব। তাহলে এখানে ছোট হাতের n দ্বারা বোঝাচ্ছে মোল সংখ্যা এবং এই বড় হাতের n দ্বারা বোঝাচ্ছে অণু বা পরমাণু বা যে কোনো সংখ্যা। আবার এই সংখ্যা দ্বারা অ্যাভোগাড্রো সংখ্যা। যদি বলা হয় যে 10 কোটি মানুষ সমান কয় মোল, ওই 10 কোটি সংখ্যাটাকে নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা ভাগ করলে মানুষের সংখ্যাটা মোলে কনভার্ট হয়ে যাবে। মোল মানে হচ্ছে জাস্ট সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা মোল পেয়ে যাব। আশা রাখি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে মোলের সাথে সংখ্যার সম্পর্ক। এবার মোস্ট অফ ইম্পর্টেন্ট যে টপিকটা আমি তোমাদের পড়াবো, মোলের সাথে আয়তনের সম্পর্ক। কার সম্পর্ক ভাইয়া? মোলের সাথে আয়তনের। মোলের সাথে আয়তনের সম্পর্ক। এখন দেখো ভাইয়া, মোলের সাথে যদি আমরা আয়তনের সম্পর্ক করতে চাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আচ্ছা, মোলের সাথে আয়তনের সম্পর্ক, এই যে গ্যাসীয় বস্তু আমরা পড়তেছি কি সূত্র বলো তো ভাইয়া? গ্যাসীয় সূত্র। তো গ্যাসীয় বস্তুর কি বলতো? কোন নির্দিষ্ট কোন আয়তন আছে? গ্যাসীয় বস্তুকে তুমি যে পাত্রে দিবা সে পুরো পাত্র আয়তনটা কি করে দখল করে নেয়। কথা হচ্ছে আমি এই গ্যাসীয় বস্তুর আয়তন ফিক্স করতে চাই। 1 মোল 2 মোল এই যে পরিমাণ, মোল পরিমাণ দিলে তার আয়তন কতটুকু দখল করবে। গ্যাসীয় বস্তুকে তুমি যদি ফিক্সড একটা এরিয়ার মধ্যে রাখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? ফিক্সড এরিয়ার মধ্যে রাখতে চাইলে তোমাকে তাপ এবং চাপ ফিক্সড করে দিতে হবে। তাপ চাপ যদি তুমি ফিক্সড করে দাও তাহলে ওই গ্যাসীয় বস্তুর মোল সংখ্যা কিন্তু ফিক্সড হয়ে যাবে। কথা হচ্ছে কেমন ভাইয়া? খুবই সহজ কথা। তুমি দেখো যে তাপ এবং চাপ, কারণ তাপ চাপ যদি ফিক্সড করে দাও তাহলে ওই গ্যাসীয় বস্তু একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকবে, ওর বাইরে যাবে না। যখন আমরা মোল সংখ্যা বাড়াবো তখন সেক্ষেত্রে আবার বাড়ার কারণে সেটা চলে যেতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে আমার করণীয় কি দেখো, এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এসটিপি তে, এবং এই জন্য বিজ্ঞানীগণ তাপচাপ ফিক্স করার জন্য একটা পরিবেশ নির্ধারণ করে দিয়েছে এবং এই পরিবেশটা হচ্ছে যেমন একটা হচ্ছে এসটিপি। কথা হচ্ছে এসটিপি কি ভাই? খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা কয়ে হিউজ পরিমাণ কোশ্চিন আছে। এসটিপি কাকে বলে এবং ক্ষয়ে কোশ্চিন আছে এসটিপি বলতে কি বুঝো, এবং এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ কোশ্চিন আছে। সো এসটিপি এবং এসটিপি সম্পর্কে আমরা এখন ডিটেইলস জানবো।
এসটিপি কথাটার মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এটার মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপকে, অর্থাৎ আদর্শ তাপমাত্রা চাপকে এসটিপি বলে। অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপকে কি বলে? এসটিপি বলে। এখন তুমি দেখো এসটিপি তাপমাত্রা কত, এটুকু লিখলে ক হয়ে যাবে ভাইয়া। এসটিপি বলতে কি বোঝায়, এটুকু লিখলে কয়ের কোশ্চেন। আমি যদি তোমাদের কোশ্চেন আছে ক্ষয়ে, তাহলে দেখো এখন যে এসটিপিতে তাপমাত্রা টি সমান ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস, আর এই 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে ভাইয়া 273 ক্যালভিন। 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 ক্যালভিন। এসটিপি তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 ক্যালভিন। এবং চাপ হবে ভাইয়া, দেখো চাপ হচ্ছে পি সমান 1 অ্যাটমসফিয়ার। এবং এই অবস্থায় তুমি যদি 1 মোল গ্যাসীয় বস্তুর আয়তন নাও, দেখো তুমি এখানে তাপমাত্রা এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মানে এখানে তাপ এবং চাপ ফিক্সড হয়ে গেছে। তাপ 0 ডিগ্রি এবং হচ্ছে কি চাপ 1 অ্যাটমসফিয়ার। এই একটা পরিবেশ যদি থাকে, ওই পরিবেশে তুমি যদি 1 মোল গ্যাসীয় বস্তু, ভালো করে মনে রাখবে, এটা কিন্তু 1 মোল কি বলতেছি আমরা? গ্যাসীয় বস্তু। এটা জাস্ট শুধুমাত্র গ্যাসীয় বস্তুর জন্য। 1 মোল গ্যাসীয় বস্তুর আয়তন হবে কত? দেখো 1 মোল গ্যাসীয় বস্তুর আয়তন হবে 22.4 লিটার। তার মিনিং হচ্ছে তুমি এসটিপি যদি রাখো, এসটিপিতে তুমি যদি 1 মোল গ্যাসীয় বস্তু রাখো, এই 1 মোল গ্যাসীয় বস্তুর আয়তন হবে ভাইয়া 22 কত লিটার? 4 লিটার। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছ। এবং তুমি দেখো এখানে যে কোনো আয়তনকে তুমি যদি মোলে নিয়ে আসতে চাও, তাহলে আমার দেখো এটা 1 মোল, এই এসটিপি পরিবেশের জন্য আদর্শ তাপমাত্রা চাপের জন্য 1 মোল মানে 22.4 লিটার। সো আমরা যে কোনো আয়তনকে যদি মোলে নিয়ে আসতে চাই, তাহলে এন সমান আমরা কি করতে পারি? যে কোনো আয়তন ভিএল কে 22.4 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব ভাইয়া? মোল পেয়ে যাব। আশা রাখি বুঝতে পেরেছো। এটা কিসে ভাইয়া? এসটিপি তে। কিসে ভাইয়া? এটা এসটিপি তে। আমরা এসটিপি বলতে আমরা এটুক লিখলে আমাদের 2 মার্ক দিয়ে দিবে। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। এবার চলে আসবো আমরা ভাইয়া এসএটিপি তে। কিসে আসবো ভাইয়া? এসটিপিতে আমরা মোলের সাথে আয়তনের সম্পর্ক করতেছি। আমরা এসটিপিতে 1 মোল সমান কিন্তু আমরা পেলাম 22.4 লিটার। তো যে কোনো আয়তন, এসটিপির যে কোনো আয়তনকে যদি মোল করতে হয়, তাহলে 22.4 দ্বারা কি করতে হবে ভাইয়া? ভাগ করতে হবে। ওকে ফাইন। এবার আমরা চলে আসবো এসএটিপি। তো এসএটিপি বলতে এসএটিপি মানে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ আদর্শ কক্ষ বা পরিবেশ। অ্যাম্বাইন্ট মানে এই যে অ্যাম্বাইন্ট বা অ্যাম্বাইন্ট যে কথা হচ্ছে, অ্যাম্বাইন্ট মানে হচ্ছে কক্ষ বা পরিবেশের তাপমাত্রা ও চাপকে এসটিপি বলে। এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, অর্থাৎ আদর্শ কক্ষ বা পরিবেশের তাপমাত্রা ও চাপকে, আদর্শ কক্ষ বা পরিবেশের তাপমাত্রা ও চাপকে এসএটিপি বলে। কি বলে? এসএটিপি বলে। তাহলে এসএটিপিতে তাপমাত্রা টি সমান 25 ডিগ্রি সেলসিয়াস। এসটিপি তাপমাত্রা টি সমান 25 ডিগ্রি সেলসিয়াস সমান 298 ক্যালভিন।
298 কেলভিন টি, এবং চাপ হচ্ছে চাপ পি সমান হচ্ছে 100 কিলো প্যাসকেল। চাপ পি সমান হচ্ছে ভাইয়া 100 কিলো প্যাসকেল। ওটা অনেক ভাবে ভুল আছে, 1 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, এখানে তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে। এসটিপি তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে প্যাসকেল পি সমান হচ্ছে 100 কিলো প্যাসকেল। তো আমরা এটাকে এটিএম করলে দেখো 1 এটিএম সমান কিন্তু 101.325 ছিল, ওই 101.325 কিলো প্যাসকেল যদি ভাগ করি 0.98 অ্যাটমসফিয়ার পাবো। এটা কিন্তু এসএটিপি তে। এই অবস্থায় তুমি যদি 1 মোল গ্যাসীয় বস্তু নাও ভাইয়া, কি বস্তু নাও? 1 মোল গ্যাসীয় বস্তু, তো 1 মোল গ্যাসীয় বস্তুর আয়তন হবে 22.19 হলো কি দেখো 0 ডিগ্রি তাপমাত্রা থাকলে 22.4 লিটার, তাপমাত্রা 0 থেকে 25 হয়ে চাপ কিন্তু প্রায় 1 অ্যাটমসফিয়ার সমান আছে, চাপ কিন্তু সেম। তুমি লক্ষ্য করো তাপমাত্রা কিন্তু ওটাতে ছিল 0, এটাতে 25। তো আমরা জানি কি চাপ যদি সেম থাকে তাপমাত্রা বাড়লে অবশ্যই গ্যাসীয় বস্তুর আয়তন বেড়ে যাবে। এই জন্য এর 1 মোল গ্যাসীয় বস্তুর আয়তন হয় 1 মোল গ্যাসীয় বস্তুর আয়তন হয় 24.789 লিটার। তাহলে এসএটিপিতে তাপমাত্রা বেশি হওয়ার কারণে তার আয়তন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার মানে তুমি দেখো আমি যদি এসএটিপির কোন একটা আয়তন থাকে তাকে যদি আমরা মোল সংখ্যা নিয়ে আসতে চাই তাহলে এই 24.789 দ্বারা ভাগ করতে হবে, কারণ এখান থেকে কি পাচ্ছি দেখো এন সমান, তাহলে এন সমান এখানে আমরা যেটা পাইলাম আমরা যে কোনো আয়তন ভিএল কে যদি 24 এসএটিপিতে যদি থাকে, কিসে থাকে ভাইয়া? এসএটিপিতে। 24.789 দ্বারা যদি ভাগ করি সেটা আমরা মোল পেয়ে যাব, এটা এসএটিপি তে। তাহলে আমরা কিন্তু দেখো যে আমাদের এই পুরো মোলের সাথে চাপ, মোলের সাথে ভর এবং আয়তন এবং হচ্ছে মোলের সাথে আমাদের কিন্তু সংখ্যার সম্পর্ক সবগুলো করে ফেললাম। তাহলে মোলকে আমরা বিভিন্ন এককে কনভার্ট করা শিখলাম, বিভিন্ন একক থেকে মোলে নিয়ে শিখলাম, আমরা তাপমাত্রা বিভিন্ন এককে কনভার্ট করা শিখলাম, চাপকে বিভিন্ন এককে কনভার্ট করা শিখলাম এবং আয়তনকে বিভিন্ন এককে কনভার্ট করা শিখলাম। আমরা এই পুরো ক্লাসটা যদি ভালো মতো তোমরা করে থাকো, ভালো মতো করো, তাহলে তুমি খুব সুন্দরভাবে পরবর্তী যে ক্লাসগুলো, ম্যাথমেটিক্যাল যে ক্লাসগুলো রয়েছে আমাদের এই পরিবেশ রসায়নের, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, আদর্শ গ্যাস, ডাল্টন-রাঞ্জি চাপ, যতগুলো ম্যাথ রয়েছে ভাইয়া খুব সহজ হয়ে যাবে, কারণ আমাদের এখানে এককগুলো কনভার্টেশন করতে শিখতে হবে। সো একক কনভার্টের জন্য আমি এই ক্লাসটা নিলাম। সবাই খুব মনোযোগ সহকারে করো, ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং নেক্সট ক্লাসে আমরা বয়েলের সূত্র নিয়ে আসছি। সবাই জানাই আসসালামু আলাইকুম।